অবশেষে চীনা পণ্যে 10% শুল্ক কমানোর ঘোষণা ট্রাম্পের। সেই সঙ্গে বৈঠক ফলপ্রসূ হওয়ার দাবি। ইউক্রেন যুদ্ধ বন্ধে একসঙ্গে কাজ করবে দুই দেশ। এবার গ্রিন কার্ডধারীদের উপর ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির খড়গ। বাংলাদেশি সহ প্রায় 45,000 অভিবাসীকে বহিষ্কারের নোটিশ, কাজের অনুমোদনও বাতিল। যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে 109, বেশিরভাগই শিশু। বিশ্বজুড়ে নিন্দা। ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে রেড ক্রসের সাক্ষাতে তেল আবিবের নিষেধাজ্ঞা। চীনের সহায়তায় আবারও ক্ষেপণাস্ত্র কর্মসূচি জোরদার করছে ইরান, দাবি ইউরোপীয় গোয়েন্দা সংস্থার। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রেখেছে তেহরান, বলছে IAEA। এবং ইস্তাম্বুলে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর আফগানিস্তান পাকিস্তান উত্তেজনা। তালেবানকে নিশ্চিহ্ন করার হুমকি ইসলামাবাদের। সামরিক অভিযানের হুঁশিয়ারি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি অর্চিতা শেসিন। অবশেষে চীনা পণ্যে শুল্ক কমানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক ফলপ্রসূ হওয়ার দাবিও করেন তিনি। বলেন, বিরল খনিজ বাণিজ্য বিষয়েও সমঝোতায় পৌঁছেছে দুই দেশ। ইউক্রেন যুদ্ধ বন্ধে একসঙ্গে কাজ করবে ওয়াশিংটন, বেইজিং। অন্যদিকে গাজা যুদ্ধ বন্ধে ভূমিকা রাখায় মার্কিন প্রেসিডেন্টের প্রশংসা করেন শি জিনপিং। শুল্ক ইস্যুতে উত্তেজনার পর বৃহস্পতিবার মুখোমুখি হন দুই বিশ্বনেতা ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং। দীর্ঘদিনের বৈরিতা ভুলে বন্ধুত্বের পথে হাঁটার ইঙ্গিত দেন তারা। দক্ষিণ কোরিয়ার বুসানে সামরিক বিমান ঘাঁটিতে প্রায় 2 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক করেন দুই প্রেসিডেন্ট। আলোচনা সফল হয়েছে বলে দাবি করেন ট্রাম্প। বলেন, বিভিন্ন বিষয়ে একমত হয়েছেন তারা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প জানান, চীনের ওপর থেকে ফেন্টানিল শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়াও বিরল খনিজ বাণিজ্য বিষয়ে চীনার বাধা হয়ে দাঁড়াবে না বলেও উল্লেখ করেন তিনি। দ্রুতই দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি হতে পারে এমন সম্ভাবনার কথা জানিয়ে আগামী এপ্রিলে চীন সফরে যাওয়ার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। বলেন, ইউক্রেন বিষয়ে ওয়াশিংটন, বেইজিং একসঙ্গে কাজ করবে। বৈঠকে তাইওয়ান নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান ট্রাম্প। এটি একটি অসাধারণ বৈঠক ছিল। তিনি একজন মহান নেতা। আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্তে পৌঁছেছি এবং আমরা যথাযথ সময়ে সেগুলো প্রকাশ করব। চীনের সঙ্গে বিরল খনিজ নিয়ে দ্বন্দ্বের নিষ্পত্তি করা হয়েছে। এ বিষয়ে চীন আর কখনো বাধার কারণ হয়ে দাঁড়াবে না। এদিকে বৈঠকের আগে কুশল বিনিময়কালে হামাস, ইসরায়েল ও থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধ বন্ধে ভূমিকা রাখায় ট্রাম্পের প্রশংসা করেন চীনের প্রেসিডেন্ট। বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বন্ধুত্ব ও অংশীদারিত্বের সম্পর্ক হওয়া উচিত। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভারত পাকিস্তান সংঘাত বন্ধে আবারও নিজের কৃতিত্ব দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, সংঘাত বন্ধ না করলে দেশ দুটির ওপর 250% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন তিনি। দক্ষিণ কোরিয়ায় এশীয় প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা এপেক শীর্ষ সম্মেলনে এই দাবি করেন ট্রাম্প, যদিও তার এমন দাবি বারবার প্রত্যাখ্যান করছে ভারত। চলতি বছরের মে মাসে সংঘাতে জড়ায় ভারত পাকিস্তান। টানা 4 দিন সংঘর্ষের পর হঠাৎ যুদ্ধবিরতির ঘোষণা আসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন তার কারণেই বন্ধ হয়েছে এই যুদ্ধ। এরপর থেকেই শুরু হয় আলোচনা। ট্রাম্পের এমন দাবি সরাসরি প্রত্যাখ্যান করে ভারত। উল্টো ইসলামাবাদের অনুরোধেই সংঘাত বন্ধ হয়েছে বলে জানায় নয়াদিল্লি। এতে যুক্তরাষ্ট্র বা তৃতীয় কোনো পক্ষের ভূমিকা ছিল না বলেও দাবি করে মোদি সরকার। এশীয় প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা বা এপেক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে আবারও বিষয়টি উত্থাপন করেন ট্রাম্প। বলেন, সংঘাত বন্ধ না করলে ভারত ও পাকিস্তানের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন তিনি। আমি বলেছিলাম 2 দেশের ওপর 250% শুল্ক আরোপ করব। এর মানে হলো তোমরা আর কখনো বাণিজ্য করতে পারবে না। অন্যথায় এমন কোনো জিনিস নেই যা 250% শুল্কে বিক্রি করা যায়। তারা সেটা বুঝে নিল এবং যুদ্ধবিরতির ঘোষণা দিল। এতে আর কোনো মানুষ মারা যায়নি। এটা আমার সত্যি ভালো লাগে। আমরা লাখ লাখ জীবন বাঁচিয়েছি। এপেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিত্ব নিয়েও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।
৩৩ বছর পর মার্কিন সমর দফতরকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, অন্য দেশগুলো তাদের অস্ত্র পরীক্ষা করছে বলেই যুক্তরাষ্ট্র তা অবিলম্বে শুরু করবে। ট্রাম্প জানিয়েছেন, নতুন এই পরীক্ষা অবিলম্বে শুরু হবে। এর আগে 1992 সালে শেষবার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় ওয়াশিংটন। 1942 সালে ম্যানহাটন প্রজেক্টের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পারমাণবিক কর্মসূচির সূচনা হয়। 1945 সালের 16 জুলাই নিউ মেক্সিকোয় ট্রিনিটি নামে প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় দেশটি। কয়েক সপ্তাহ পরই হিরোশিমা ও নাগাসাকিতে ফেলা হয় পারমাণবিক বোমা। এটাই বিশ্বকে ঠেলে দেয় পারমাণবিক যুগে। এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্র 1050টির বেশি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দীর্ঘ 33 বছর পর আবারও মার্কিন সমর দপ্তরকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের কয়েক মিনিট আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প বলেন, অন্য দেশগুলো পরীক্ষা চালাচ্ছে আর তাই যুক্তরাষ্ট্রেরও সমান তালে শুরু করতে হবে। এরপরই পেন্টাগনকে অবিলম্বে পদক্ষেপ নিতে নির্দেশ দেন তিনি। বিশ্লেষকরা বলছেন, এটিকে শুধু সামরিক সিদ্ধান্ত নয়, চীন ও রাশিয়ার উদ্দেশ্যে রাজনৈতিক বার্তাও বলা যায়। সম্প্রতি পারমাণবিক টর্পেডো ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার ঘোষণা দেয় রাশিয়া, আর চীন দ্রুত বাড়াচ্ছে তাদের অস্ত্র ভাণ্ডার। এমনকি 2030 সালের মধ্যে তা 1000 ছাড়াবে বলে আশঙ্কা সামরিক বিশ্লেষকদের। বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে 5200টি পারমাণবিক ওয়ারহেড। এর মধ্যে প্রায় 1770টি মোতায়েন করা আছে। 1967 সালে এই সংখ্যা ছিল 31,000-এরও বেশি। এই বিশাল ভাণ্ডার 3টি ভাগে ব্যবহার হয়: স্থলভিত্তিক আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ICBM, সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র SLBM, আর বিমান থেকে নিক্ষেপযোগ্য পারমাণবিক বোমা ও ক্রুজ মিসাইল। সর্বশেষ 1992 সালে নেভাদায় পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় যুক্তরাষ্ট্র। এরপর থেকেই কার্যকর ছিল পরীক্ষার উপর স্বেচ্ছা স্থগিতাদেশ। কিন্তু ট্রাম্প প্রশাসন বলছে, দীর্ঘদিনের পুরনো অস্ত্র কার্যকর কিনা তা যাচাইয়ের সময় এসেছে। নতুন এই সিদ্ধান্ত বিশ্বে অস্ত্র প্রতিযোগিতা ফের উস্কে দিতে পারে বলেই মনে করেন সমালোচকরা। নাদিম মারজান, সময় সংবাদ। এবার গ্রিন কার্ডধারীদের ওপর ট্রাম্পের অভিবাসন নীতির খড়গ। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ সহ প্রায় 45,000 গ্রিন কার্ডধারীকে বহিষ্কারের নোটিশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। বাতিল করা হয়েছে অভিবাসীদের স্বয়ংক্রিয়ভাবে কাজের অনুমোদন নীতিও। বৃহস্পতিবার থেকে নতুন এই নীতি কার্যকর হচ্ছে। এতে চরম বিপাকে পড়েছেন গ্রিন কার্ডধারীরা। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মাহমুদের রিপোর্ট। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরেই যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য গ্রিন কার্ড প্রাপ্তদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ICE। এ তালিকায় রয়েছে মিথ্যা তথ্য দিয়ে রাজনৈতিক আশ্রয় সহ নানা প্রক্রিয়ায় গ্রিন কার্ড প্রাপ্তরা। গেল 28 ফেব্রুয়ারি একটি নির্বাহী আদেশ জারি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর চলতি মাসের 27 অক্টোবর পর্যন্ত প্রায় 45,000 গ্রিন কার্ডের কার্যকারিতা স্থগিত করা হয়। সেই সঙ্গে তাদের কাছাকাছি ইমিগ্রেশন অফিসে হাজির হওয়ারও নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশিও রয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য রাজনৈতিক আশ্রয় প্রার্থনা অথবা অন্য কোনো কর্মসূচিতে দাখিল করা তথ্য ও প্রমাণাদির সত্যতা নিয়ে সন্দেহ হলে তাদের নিকটস্থ ইমিগ্রেশন অফিসে হাজির হওয়ার নোটিশ দিচ্ছে US সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস। যুক্তরাষ্ট্রের নতুন এই নীতি কার্যকরের পর চরম আতঙ্কে রয়েছেন গ্রিন কার্ডধারীরা। এদিকে অভিবাসীদের স্বয়ংক্রিয়ভাবে কাজের অনুমোদন সম্প্রসারণের প্রথা বাতিল করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। বাতিলের আগে ওয়ার্ক পারমিট বা কাজের অনুমোদন নবায়নের আবেদন পেন্ডিং থাকলেও কর্মীরা 540 দিন পর্যন্ত কাজ করার সুযোগ পেতেন। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও সুরক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিতেই নতুন এই নীতি বলে জানায় USCIS কর্তৃপক্ষ। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। নিম্ন আয়ের মার্কিন নাগরিকদের খাদ্য সহায়তা বন্ধের পরিকল্পনা গ্রহণ করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের 25টি অঙ্গরাজ্যে মামলা দায়ের করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, খাদ্য সহায়তার অর্থায়ন বন্ধের সিদ্ধান্ত ঠেকাতে আদালতের দ্বারস্থ হয়েছে অঙ্গরাজ্যগুলো। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট।
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 1 মাস ধরে চলমান ফেডারেল প্রশাসনের শাটডাউন বা অচলাবস্থার অবসানে এ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে দেশ জুড়ে চলছে অর্থনৈতিক বিপর্যয়। চাকরি হারিয়ে বেকার হয়ে পড়ছে লাখ লাখ মার্কিনী। অনেকেই নির্ভর করছে বিনামূল্যে সরকারি খাদ্য সহায়তার উপর। এমন অবস্থায় দেশটির দরিদ্র মানুষের জন্য নির্ধারিত খাদ্য সহায়তা কর্মসূচি বন্ধের পরিকল্পনা গ্রহণ করেছে ক্ষমতাসীন ট্রাম্প প্রশাসন। এতে ফুঁসে উঠেছে নাগরিকরা। যুক্তরাষ্ট্রের প্রায় 4 কোটি নিম্ন আয়ের মানুষের জন্য পরিচালিত খাদ্য সহায়তা কর্মসূচি সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম SNAP, যা ফুড স্ট্যাম্প নামে পরিচিত। এ কর্মসূচির অর্থায়ন বন্ধে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদে আদালতের দ্বারস্থ হয়েছে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, এরিজোনা, কলোরাডো, কানসাস, উইসকনসিন সহ মোট 25টি অঙ্গরাজ্য। মামলায় বলা হয়েছে SNAP কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা বন্ধ হলে খাদ্য নিরাপত্তাহীনতা, অনাহার, অপুষ্টি সহ নানাভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে দরিদ্র নাগরিকরা। এমন অচলাবস্থার জন্য সরকারি দল রিপাবলিকান ও বিরোধী ডেমোক্রেটিক পার্টি পরস্পরকে দোষারোপ করছে। যুক্তরাষ্ট্রের সামাজিক নিরাপত্তা ও খাদ্য সহায়তা কর্মসূচি নিয়ে রাজনৈতিক এ টানাপোড়েনে চলমান প্রশাসনিক অচলাবস্থা আরও ঘনীভূত হতে পারে, যা নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য বড় সংকট ডেকে আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় চালানো ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 109 জনে দাঁড়িয়েছে, যাদের মধ্যে 46 শিশু রয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। এই হামলায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এক বিবৃতিতে ফ্রান্স বলেছে, গাজায় যুদ্ধবিরতির চরম হুমকিতে আছে। হামাস উপত্যকার শাসনভার ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশের পরও এমন হামলাকে হতাশাজনক বলে আখ্যা দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী। এছাড়া হামলার ঘটনায় নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে ইরান ও জাতিসংঘ। এদিকে ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে রেড ক্রসের সাক্ষাতের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরায়েল। এবারের যুদ্ধবিরতি স্থায়ী হবে এমন আশায় বুক বেঁধে থাকা ফিলিস্তিনিদের রক্তে আবারও লাল হলো গাজা। চুক্তি লঙ্ঘন করে আকাশপথে চালানো ইসরায়েলি হামলায় বেড়েছে হতাহতের সংখ্যা। হাসপাতালে আবারও ভিড় আহতদের। ফের কান্নায় ভারী হয়ে উঠছে উপত্যকা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেছেন, চুক্তি ভেঙে এ ধরনের হামলা হতাশাজনক। তিনি বলেন, গাজার শাসনভার ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে হামাস। কাতার চেষ্টা করছে তাদের অস্ত্র ত্যাগে রাজি করাতে। ইসরায়েলি হামলার পর ফ্রান্স উদ্বেগ জানিয়ে বলেছে, গাজায় যুদ্ধবিরতি চরম হুমকির মুখে পড়েছে। এক বিবৃতিতে তারা জানায়, গাজার স্থিতিশীলতা ও শান্তি প্রক্রিয়া ভূমিকা রাখার চেষ্টা করছে প্যারিস। ইরান বলেছে, ইসরায়েল গাজা ও লেবাননে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তেহরানে এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অভিযোগ করেন, অঞ্চলটির অর্থনৈতিক উন্নয়ন ও পুনর্গঠনে বাধা দিতে চায় তেল আবিব। গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস যুদ্ধবিরতি বজায় রাখার ও মানবিক সহায়তা ব্যাহত না করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি যুদ্ধবিরতি টিকিয়ে রাখার চলমান কূটনৈতিক প্রচেষ্টা, বিশেষ করে মিশর, কাতার, তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার প্রশংসা করেছেন। এদিকে গাজায় ফের হামলা চালিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের তোপের মুখেই ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে রেড ক্রসের সাক্ষাতের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতসের দাবি, কারাগারে বন্দী ফিলিস্তিনিদের সঙ্গে রেড ক্রসের সদস্যরা দেখা করলে ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি হতে পারে। গোয়েন্দাদের কাছে এমন তথ্য আছে। তার এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে হামাস বলেছে, এটি বন্দীদের মানবাধিকারের লঙ্ঘন। আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলোকে এ বিষয়ে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে সংগঠনটি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইসির প্রতীক তালিকায় শাপলা কলি যুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে আছেন সহকর্মী কাউসার আহমেদ কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। কিছুক্ষণ আগেই জানা গেছে যে
এই যে এতদিনের একটি তর্ক যে শাপলা প্রতীক নিয়ে যে চলমান ছিল নির্বাচন কমিশনের এবং এনসিপির মধ্যে যে একটি তর্ক বিতর্ক চলছিল শাপলা প্রতীক নিয়ে, এটি কিন্তু আজকেই অবসান হয়ে গেল যে নির্বাচন কমিশনের তফসিলে শাপলা কলি অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে। অর্থাৎ যদিও এনসিপি শুধুমাত্র শাপলা চেয়েছিল, শাপলার পরিবর্তে তারা যদিও চিঠি দিয়েছিল লাল শাপলা, সাদা শাপলা অথবা গোলাপি শাপলা, তবে এর তিনটি না রেখে নির্বাচন কমিশন যেটি যুক্ত করেছে সেটি শাপলা নয়, শাপলার কলি, অর্থাৎ শাপলা কলি তাদের তফসিলে অন্তর্ভুক্ত করেছে। এখন হয়তো এই প্রতীকটি তাদেরকে দেয়া হবে এমনটি ধরে নেওয়া হচ্ছে, যেহেতু তারা গেজেট প্রকাশ করেছে, আজকেই তারা অন্তর্ভুক্ত করেছে এবং আইন মন্ত্রণালয় এটি ভেটিং করে পাঠিয়েছে, একই সাথে গেজেটও হয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশনের তফসিলে যে প্রতীকগুলো ছিল তার সাথে আরও একটি প্রতীক নতুন করে যোগ হলো, সেই প্রতীকটি শাপলাকলি। অর্থাৎ ধরেই নেওয়া যাচ্ছে যে এটির অবসান হলো এনসিপি এবং নির্বাচন কমিশনের যে চোর পুলিশ খেলাটি চলছিল সেটি হয়তো আজকের অবসান হয়ে যাবে এবং এনসিপির শাপলাকলি হয়তো এই প্রতীকটি পাবেন। কারণ গত 19 তারিখেই তাদেরকে নির্বাচন কমিশন চিঠি দিয়ে জানিয়েছিল যে গত 19 তারিখেই তাদের প্রতীক চাওয়ার ব্যাপারটি শেষ পর্যায়ে ছিল এবং 19 তারিখের পরে আর তাদের ইচ্ছে মতো প্রতীক চাওয়ার কোনো সুযোগ ছিল না। অর্থাৎ কমিশন থেকে বলা হয়েছিল যে এর পরে নির্বাচন কমিশন নিজের ইচ্ছে মতো এই দলটিকে একটি প্রতীক নিজের ইচ্ছে মতো অন্তর্ভুক্ত করে তাদেরকে দলের নিবন্ধন দিয়ে দেওয়া হবে, এই ধরনের একটি প্রস্তাবনা দিয়েছিল। কারণ যেহেতু গত মাসের 30 তারিখে নির্বাচন কমিশন বলেছিল যে দুটি দলকে প্রাথমিক বাছাইয়ে দুটি দল উত্তীর্ণ হয়েছে এবং এই দল দুটি তারা গণবিজ্ঞপ্তির মধ্য দিয়ে তারা দলটিকে নিবন্ধন দেওয়া যেতে পারে কিনা এই ধরনের একটি গণবিজ্ঞপ্তি দেওয়ার কথা ছিল। যদিও এখনো পর্যন্ত রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে শেষ করতে পারেনি নির্বাচন কমিশন, কারণ ইতোমধ্যে এনসিপি এর নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি না হলেও এনসিপির পাশাপাশি যে জাতীয় লীগ ছিল, বাংলাদেশ জাতীয় লীগ, সেই দলটিকে নিয়ে প্রশ্ন তুললে তারা আবারও যাচাই বাছাই করার জন্য তদন্ত করে এবং তদন্ত কমিটি দেওয়া হয়। এছাড়া আরও যে 10টি রাজনৈতিক দল, নতুন যে 10টি রাজনৈতিক ছিল তাদেরকে পুনঃ তদন্তের জন্য কমিশন পাঠায় এবং এখনো পর্যন্ত এই তদন্তই চলছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকের মধ্যেই তারা এই কাজটি শেষ করতে চেয়েছিল এবং শেষ করেই হয়তো দলের নিবন্ধন প্রক্রিয়াও তারা চূড়ান্ত করবে বলে জানা গেছে। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁও নির্বাচন কমিশনে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। শক্তিশালী হারিকেন মেলিসার আঘাতে ক্যারিবীয় অঞ্চলে 30 জনের প্রাণহানি, বিদ্যুৎহীন লাখো মানুষ। ঘূর্ণিঝড় মন্থার আঘাতে ভারতের অন্ধ্রপ্রদেশের মৃতের সংখ্যা বেড়ে 2। জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারও ক্ষেপণাস্ত্র কর্মসূচি জোরদার করেছে ইরান। ইউরোপীয় গোয়েন্দা সংস্থার তথ্য বলছে চীনের সহায়তায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জ্বালানির মূল উপাদান আমদানি করছে তেহরান। অন্যদিকে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রেখেছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষণ সংস্থা IAEA। এ অবস্থায় কাতারের মধ্যস্থতায় ফের যুক্তরাষ্ট্র ও ইরানের পরমাণু আলোচনা শুরুর চেষ্টা চলছে। জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের পরও ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালু করেছে বলে জানিয়েছে ইউরোপীয় গোয়েন্দা সূত্র। চীনের সহায়তায় তেহরান এ কর্মসূচি চালাচ্ছে বলে দাবি করা হয়। তাদের দাবি, চীন থেকে প্রায় 2000 টন সোডিয়াম পারক্লোরেট পাঠানো হয়েছে ইরানের বন্দর আব্বাসে। এগুলো মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের জন্য জ্বালানি তৈরিতে ব্যবহৃত হয়। গত জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতের পর ক্ষয়ক্ষতি পূরণে এটি ইরানের পুনর্গঠন কর্মসূচির অংশ বলে মনে করছে পশ্চিমা দেশগুলো। এরই মধ্যে বেশ কিছু জাহাজ ও চীনা সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী ইরান বর্তমানে কোনো ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নয়ন বা অস্ত্র লেনদেন করতে পারবে না। পশ্চিমা দেশগুলোর অভিযোগের বিপরীতে তেহরান জানায় তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং জাতীয় নিরাপত্তার অংশ। এদিকে আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষণ সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে জানান ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রেখেছে। আরও বলেন, গেল জুন মাসের প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে ইরানের কোনো সক্রিয় পারমাণবিক অস্ত্র প্রকল্প নেই। তবে নিষেধাজ্ঞা পুনর্বহালের পর তেহরান সংস্থাটির সঙ্গে সহযোগিতা কিছুটা কমিয়েছে, যা দুঃখজনক বলে মন্তব্য করেন গ্রোসি। ইরানে বড় শিল্প স্থাপনা রয়েছে যেখানে কিছু কার্যক্রম চলছে, তবে স্পষ্টভাবে জানাচ্ছি এর মানে এই নয় যে সেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কোনো কাজ চলছে।
sites. এ অবস্থায় ইরান ইসরায়েল সংঘাতের জেরে থমকে যাওয়া ওয়াশিংটন তেহরান পরমাণু বৈঠক পুনরায় শুরুর চেষ্টা চলছে বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী আব্দুল রহমান আল থানি। বলেন, ইরানের স্থিতিশীলতা পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। আবারও আলোচনা শুরু হলে কার্যকর সমঝোতায় পৌঁছানো সম্ভব বলে আশাবাদী দোহা। রাইসা জান্নাত, সময় সংবাদ। তালেবানকে নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ইস্তাম্বুলে পাকিস্তান ও আফগানিস্তানের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর সামাজিক মাধ্যম এক্সে এ কথা জানান তিনি। বলেন, তালেবান সরকারকে নিশ্চিহ্ন করতে পাকিস্তানের সামরিক শক্তির সামান্য অংশই যথেষ্ট। চলতি মাসে কাবুল সহ আফগানিস্তানের বিভিন্ন স্থানে পাকিস্তানের বিমান হামলার জবাবে তালেবান সরকার সীমান্ত জুড়ে পাকিস্তানি সামরিক পোস্টে পাল্টা আঘাত হানে। এরপর স্বল্প সময়ের যুদ্ধবিরতি হলেও নতুন করে সংঘর্ষে প্রাণ হারান পাকিস্তানি সেনা ও তালেবান যোদ্ধারা। এমন উত্তপ্ত পরিস্থিতিতে অচল হয়ে পড়ে সীমান্ত। এরপর তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় অনুষ্ঠিত হয় 3 দিনব্যাপী ইস্তাম্বুল আলোচনা, যদিও শেষ হয়েছে কোনো ফলাফল ছাড়াই। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল সীমান্তে সহিংসতা বন্ধ করা এবং পাকিস্তানি তালেবানের হামলা ঠেকানো। কিন্তু ইসলামাবাদের অভিযোগ, আফগান প্রতিনিধি দল আলোচনা থেকে বারবার সরে গিয়ে মূল ইস্যুকে এড়িয়ে গেছে। আলোচনা ভেস্তে যাওয়ার পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক্সে কড়া হুঁশিয়ারি দেন। বলেন, তালেবান সরকারকে নিশ্চিহ্ন করতে পাকিস্তানের পূর্ণ শক্তির এক কণাও লাগবে না। তিনি বলেন, যদি পরিস্থিতি তেমন হয় তবে তোরাবোরার মতো পতনের দৃশ্য আবারও দেখা যাবে। এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, আফগান পক্ষ ইচ্ছে করেই বিভ্রান্তি তৈরি করেছে, যে কারণে আলোচনা থেকে কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি। এছাড়া আলোচনার ব্যর্থতায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। তবে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, দেশের নাগরিকদের সুরক্ষা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রয়োজনে সীমিত সামরিক অভিযানে যেতে প্রস্তুত তারা। নাদিম মারজান, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়, সঙ্গেই থাকুন। সুপ্রিয় শিক্ষার্থী, দেশটাকে নির্মূল করা হয়েছে। আমি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, মাদ্রাসার হুজুর, খতিবদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের আপনজনদেরকে এই টিকা নীতি উদ্বুদ্ধ করুন। আমাদের সমাজকে টাইফয়েডের ভয়াবহতা থেকে আমরা রক্ষা করতে পারব। ধন্যবাদ আপনাদের সবাইকে। ইউক্রেনের পোক্রোভস্ক ও কুপিয়ানস্ক শহর ঘিরে ফেলার দাবি করেছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি, রুশ বাহিনী ইউক্রেনীয় সেনাদের সেখানে পুরোপুরি ঘিরে রেখেছে। আন্তর্জাতিক ও ইউক্রেনের সাংবাদিকদের সেখানে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণের আহ্বানও জানান পুতিন। তবে দুই শহর বেদখল হওয়ার রুশ দাবি প্রত্যাখ্যান করেছে কিয়েভ। এদিকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে নজরদারি বাড়াতে ইউরোপের পূর্ব সীমান্ত থেকে সেনা কমানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার দক্ষিণের শিল্পাঞ্চলে বুধবার ড্রোন হামলা চালায় ইউক্রেন। এতে স্টারভোলেন পেট্রোকেমিক্যাল ফ্যাক্টরিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। স্থানীয় গভর্নর দাবি করেছেন, হামলায় কেউ হতাহত হননি। তবে সাময়িক সময়ের জন্য মস্কো সহ 13টি বিমানবন্দরের ফ্লাইট স্থগিত করে দেওয়া হয়। একই রাতে রাশিয়া জানায়, তাদের বিমান বাহিনী ব্রায়ান্স্ক ও কালুগা অঞ্চলে 100টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। জবাবে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে ব্যাপক হামলা চালায় রুশ সেনারা। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে শিশু হাসপাতাল ও একটি ভবন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, হামলায় শিশুসহ কয়েকজন আহত হয়েছে। ইউক্রেনীয় বিমান বাহিনী বলছে, রাশিয়া রাতভর প্রায় 150 ড্রোন হামলা চালায়, তবে বেশিরভাগই প্রতিহত করার দাবি করেছে কিয়েভ। হামলা পাল্টা হামলার মধ্যে কঠোর বার্তা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোয় একটি হাসপাতালে আহত সেনাদের দেখতে গিয়ে তিনি জানান, পানির নিচে চলার উপযোগী পারমাণবিক শক্তিচালিত পোসেইডন নামের একটি টর্পেডোর সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। এই টর্পেডো সারমাত ক্ষেপণাস্ত্রের চেয়েও শক্তিশালী বলে দাবি তার। পুতিন আরও দাবি করেন, এটিকে প্রতিহত করা সম্ভব নয়। এদিন পুতিন আরও দাবি করেন, পোক্রোভস্ক ও কুপিয়ানস্কে ইউক্রেনীয় সেনাদের ঘেরাও করে রাখা হয়েছে। আন্তর্জাতিক ও ইউক্রেনীয় সাংবাদিকদের সেখানে গিয়ে পরিস্থিতি দেখার আহ্বানও জানান পুতিন।
এদিকে রাশিয়া যখন একের পর এক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করছে, ঠিক তখন নিজেদের কৌশলগত অবস্থান পুনর্বিন্যাস করছে যুক্তরাষ্ট্র। রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউরোপের পূর্ব সীমান্ত থেকে সেনা কমানোর ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। ইন্দো প্যাসিফিক অঞ্চলকে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র প্রাধান্য দিচ্ছে বলেও জানায় তারা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পরিবহনের সন্দেহে একটি নৌযানে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে 4 জন নিহত হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে এই হামলা পরিচালিত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে হেগসেথ জানান, মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী নৌযানটি আন্তর্জাতিক জলসীমায় মাদক পাচারকারী এক সন্ত্রাসী সংগঠনের মালিকাধীন ছিল। 22 সেকেন্ডের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আকাশ থেকে হামলার পর নৌযানটি বিস্ফোরিত হয়ে যায়। পশ্চিম গোলার্ধ এখন আর মাদক সন্ত্রাসীদের জন্য নিরাপদ নয় বলেও মন্তব্য করেন তিনি। তবে ভিডিওটির সময় ও স্থান স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি সংবাদ মাধ্যম। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। সুপারসনিক বিমানের সফল পরীক্ষা নাসার। শব্দের চেয়েও কয়েক গুণ বেশি গতিতে চলতে সক্ষম বাণিজ্যিকভাবে যাত্রার আশা মহাকাশ গবেষণা সংস্থার। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। দেশের খবর। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সরাসরি যাচ্ছি সেখানে। পিছনে অনেক যা খরচ হয়েছে, তার মধ্যে সর্বোচ্চ একজনের পিছনে 8 কোটি টাকা খরচ হয়েছে, এবং এইটা তারা যতদিন বাইরে আছেন তাদের ব্যয় এই গভর্নমেন্ট ব্যয় বহন করবেন। আর আজকে জাতীয় বন নীতি 2025-এর অনুমোদন হয়েছে, এবং এর ফলে যেটা হচ্ছে যে বন, আগে যেটা ছিল যে বন ছিল রিসোর্স এক্সট্রাকশনের একটা জায়গা, সেই জায়গায় এখন এটা চেঞ্জ হয়ে যেটা হবে যে বন হবে আমাদের ক্লাইমেট প্রিজার্ভেশন, এটা প্রিজার্ভেশনের একটা। বাট খুব বেশি যে বনে আমরা অ্যাকোরেজ যে বাড়াতে পারবো না, বাট এইটার এই পলিসির আওতায় থাকবে হচ্ছে যে আমাদের ন্যাশনাল যে ট্রি কাভারেজ ডাজন্ট মিন যে আমাদের বনের কাভারেজ। ট্রি কাভারেজ এখন আছে হচ্ছে 24%, সেটাকে নিয়ে যাওয়া হবে 27% ইন 1 দশকে। এছাড়া বনের অন্যান্য অনেক বিষয়গুলো এটা কিছু চেঞ্জ আসছে। আপনারা এটা সব কপি পেয়ে যাবেন এবং মন্ত্রণালয়ে যোগাযোগ করে ওরা আরো আপনাদেরকে ডিটেইলস জানাতে পারবে। লাস্ট একটা বিষয় আছে, এটা স্যারের বিষয়, স্যারই এটা বলবেন। কোনটা? এগ্রিমেন্ট অন সৌদি আরব। ও আচ্ছা, আরেকটা হচ্ছে, এটা আমি আগে বলেছিলাম, বাংলাদেশের সাথে আপনারা জানেন সৌদি আরবে প্রায় 35 থেকে 40 লক্ষ বাংলাদেশি কাজ করেন। তো এখানে ওনারা অনেকেই বেশ দুরবস্থার মধ্যে থাকেন। তো আমরা খুব চেষ্টা করে সৌদি আরবের সাথে একটা এগ্রিমেন্ট করতে পেরেছি। এতদিন কোনো এগ্রিমেন্ট ছিল না, এখন এগ্রিমেন্ট করার কারণে আশা করি প্রবাসী যারা সৌদি আরবের শ্রমিক যারা আছেন, প্রবাসী ভাইরা যারা আছেন, ওনারা আইনগত প্রোটেকশন পাবেন ওনাদের চাকরি পরিবর্তনের ক্ষেত্রে, বা যদি ঠিকমতো বেতন না পান, এছাড়া কল্যাণমূলক পদক্ষেপের ক্ষেত্রে, বা ওনারা যদি কেউ দেশে চলে আসতে চান, এইসব ক্ষেত্রে তাদের সুযোগ সুবিধা বাড়ানোর চেষ্টা করা হয়েছে, প্রোটেকশনটা বাড়ানোর চেষ্টা করা হয়েছে। এমনকি এমপ্লয়ার যারা আছে, সৌদি এমপ্লয়ার, তাদের যদি কোনো ঘাপলা থাকে, তাদের যদি কোনো ত্রুটি থাকে অনেক ক্ষেত্রে আপনারা জানেন, সেই ক্ষেত্রে দায় নির্ধারণের ব্যবস্থা করা হয়েছে। আপনাদের খুব আনন্দের সাথে বলি, এই আমাদের উপমহাদেশের দেশগুলোর মধ্যে প্রথম বাংলাদেশের সাথে সৌদি আরব এই ধরনের একটি চুক্তি করলো, এবং এই চুক্তির জন্য আগেও বহু চেষ্টা হয়েছিল, আমাদের সরকারের আমলে এটা হয়েছে। আশা করি এটা অন্তত সৌদি আরবে যারা শ্রমিকরা আছেন ওনাদের কল্যাণ এবং ওনাদের অধিকার রক্ষার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। দেখছেন আন্তর্জাতিক সময়। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। ক্যারিবীয় অঞ্চলে শক্তিশালী হারিকেন মেলিসার আঘাতে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কেবল হাইতিতেই মারা গেছেন 25 জন। হারিকেনের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে কিউবার উপকূলীয় এলাকা। এখনও অনেক এলাকা তলিয়ে আছে পানির নিচে। জ্যামাইকার মেলিসার আঘাতের পর এখনও সচল হয়নি বেশিরভাগ জায়গার বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ। 3 দেশের তাণ্ডবের পর হারিকেনটি বাহামা দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে। অন্যদিকে ঘূর্ণিঝড় মোন্থার আঘাতে ভারতের অন্ধ্রপ্রদেশে মৃতের সংখ্যা বেড়ে 2 জনে দাঁড়িয়েছে। দেখছেন আন্তর্জাতিক সময়।
ফ্রান্সের লুভ্র মিউজিয়ামে চুরির ঘটনায় নতুন করে আরও 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মোট 7 জনকে গ্রেফতার করা হলো। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদের মধ্যে আগে গ্রেফতার হওয়া 2 জন চুরির সঙ্গে আংশিকভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। অভিযোগ রয়েছে এই দুজনই সেই সন্দেহভাজন যারা পাওয়ার টুল ব্যবহার করে মিউজিয়ামের অ্যাপোলন গ্যালারিতে ঢুকে ফরাসি রাজমুকুট সহ প্রায় 88 মিলিয়ন ইউরো মূল্যের রত্ন চুরি করেছিল। প্যারিসের প্রসিকিউটর লর বেকো জানিয়েছেন জব্দ হওয়া ডিএনএর সূত্র ধরেই শনাক্ত করা হয় তাদের। তবে এখনও চুরি হওয়া অমূল্য রত্নগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। Une table ronde sur la sécurisation des Monsieur Jean-Baptiste Félicité, chef de l'Office central de lutte contre le trafic des biens. X-59 সুপারসনিক বিমানের সফল পরীক্ষা চালালো মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ক্যালিফোর্নিয়ার আকাশে প্রথমবারের মতো উড্ডয়ন করলো এই বিমান। ঘন্টায় প্রায় 1490 কিলোমিটার গতিতে উঠতে সক্ষম এই বিমানের মূল বৈশিষ্ট্য শব্দের চেয়েও কয়েক গুণ গতিতে চলতে পারে। আকাশে উঠছে বিমান, কিন্তু নেই কোনো গর্জন। অবিশ্বাস্য মনে হলেও সত্যি, নাসার তৈরি নতুন প্রজন্মের সুপারসনিক জেট X-59 শব্দের দেয়াল ভাঙলেও রাখে নিস্তব্ধতা। স্থানীয় সময় মঙ্গলবার সকালে সূর্যোদয়ের পর ক্যালিফোর্নিয়ার প্লামডেলের লকহিড মার্টিন স্কাঙ্ক ওয়ার্কস ফ্যাসিলিটি থেকে আকাশে ওড়ে পরীক্ষামূলক বিমানটি। প্রায় 30 মিটার লম্বা এক ইঞ্জিনের এই জেট উত্তর দিকে ব্যাংক করে যায় এডওয়ার্ডস এয়ারফোর্স বেসের দিকে, যেখানে তার অবতরণের কথা ছিল। প্রথম ফ্লাইটে এটি সাবসনিক গতিতেই উড়ে, যা এই পরীক্ষায় প্রাথমিক ধাপ হিসেবে নির্ধারিত ছিল। ঘন্টায় প্রায় 1490 কিলোমিটার গতিতে উঠতে সক্ষম এই বিমানের বিশেষ নকশা শব্দের বিস্ফোরণ সদৃশ সনিক বুম কমিয়ে আনে মৃদু সনিক থাম্পে। নাসা জানিয়েছে প্রথম ফ্লাইটটি ছিল সিস্টেম যাচাইয়ের জন্য, ঘন্টায় 240 মাইল গতিতে এবং তুলনামূলক কম উচ্চতায়। পরবর্তী পর্যায়ে এর গতি বাড়িয়ে শব্দের সীমা ছড়ানোর লক্ষ্য রয়েছে। গবেষকরা বলছেন যদি এই প্রযুক্তি সফল হয় তবে ভবিষ্যতে জনবহুল নগরীর ওপর দিয়েও উঠতে পারবে সুপারসনিক বাণিজ্যিক বিমান শব্দ দূষণ ছাড়াই। 1976 সালে ব্রিটিশ এয়ারওয়েজ ও এয়ার ফ্রান্সের কনকর্ড শুরু করেছিল বাণিজ্যিক সুপারসনিক যাত্রা, কিন্তু উচ্চ ব্যয় ও দুর্ঘটনার কারণে 2003 সালে তা বন্ধ হয়ে যায়। নাসার X-59 তাই আবারও সুপারসনিক যুগের প্রত্যাবর্তনের আশায় নতুন আলো জ্বালিয়েছে। শিউলি রোজা, সময় সংবাদ। অ্যাপল, মাইক্রোসফট ও অ্যালফাবেটের মতো জায়ান্টদের পেছনে ফেলে এবার $5 ট্রিলিয়ন কোম্পানি হওয়ার দৌড়ে এগিয়ে এনভিডিয়া। কোম্পানির বাজার মূল্য এখন বৈশ্বিক ক্রিপ্টোকারেন্সির বাজারের চেয়েও বেশি। এর প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। মাত্র 3 মাসের মধ্যে বাজার মূল্য $1 ট্রিলিয়ন বেড়ে যাওয়ায় এখন $5 ট্রিলিয়ন মূল্যের কোম্পানিতে রূপান্তরিত হলো এআই ভিত্তিক প্রতিষ্ঠান এনভিডিয়া। এর মধ্য দিয়ে অ্যাপল, মাইক্রোসফট ও অ্যালফাবেটের মতো জায়ান্টদের পেছনে ফেলে বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে $5 ট্রিলিয়ন বাজার মূল্য অর্জন করল প্রতিষ্ঠানটি। কোম্পানিটি এর আগে $4 ট্রিলিয়ন মাইলফলক স্পর্শ করে গত জুলাইয়ে। কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হোয়াং জানিয়েছেন $500 বিলিয়ন এআই চিপ সরবরাহের অর্ডার পেয়েছে এনভিডিয়া। একই সঙ্গে মার্কিন সরকারের জন্য 7টি সুপার কম্পিউটারও তৈরি করবে প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্টদের মত, এখন এনভিডিয়ার বাজার মূল্য বৈশ্বিক ক্রিপ্টোকারেন্সি বাজারের চেয়েও বেশি। হিসাব অনুযায়ী এই অঙ্ক ইউরোপের স্টক সূচক স্টক্স 600 এর অধীনস্থ কোম্পানিগুলোর মোট সম্পদ মূল্যের অর্ধেক। কোম্পানিটির এমন উত্থানকে শেয়ার বাজারে এআই খাতের ওপর আস্থার প্রতিফলন হিসেবে দেখা হলেও এর অতিমূল্যায়ন ঘটছে বলে সতর্কও করছেন অনেক বিশ্লেষক। তাদের ভাষ্যমতে S&P 500 ও নাসডাক 100 সূচকে এনভিডিয়ার ব্যাপক প্রভাব বিশ্ববাজারে বড় ধসের কারণ হয়ে উঠতে পারে, কারণ কোম্পানিটি বিনিয়োগকারীদের প্রত্যাশার চাপ সামলাতে না পারলে বাজারে সৃষ্টি হতে পারে বড় ধরনের বিপর্যয়। এনভিডিয়া ছাড়া এখন পর্যন্ত $4 ট্রিলিয়ন বাজার মূল্যের মাইলফলক অতিক্রম করতে সক্ষম হয়েছে অ্যাপল ও মাইক্রোসফট। সাদিক হাসান ইমন, সময় সংবাদ। সুইজারল্যান্ডের পাহাড়ি গ্রাম অ্যারোলায় ধরা দিয়েছে মৌসুমের প্রথম তুষারপাতের সৌন্দর্য। সোনালি লার্জ গাছের ফাঁকে তুষারে মোড়া নীল হ্রদ যেন স্বর্গের ছবি এঁকে দিয়েছে ভ্যালাইস পর্বতমালায়।
বরফের সাদা চাদরে ঘেরা নীল হ্রদ, পাশে পাহাড় আর সোনালী গাছের সারি। শীতের প্রথম ছোঁয়ার অপূর্ব মেলবন্ধনের সৃষ্টি হয়েছে সুইস পাহাড়ে। ভ্যালাইস ক্যান্টনের পাহাড়ি গ্রাম অ্যারোলায় স্থানীয় সময় মঙ্গলবার সকাল থেকেই দেখা মেলে মৌসুমের প্রথম তুষারপাতের। প্রায় 2000 মিটার উচ্চতার এ গ্রাম জুড়ে তুষারে ঢেকে যায় সোনালী লার্চ গাছগুলো। স্থানীয়দের কাছে এটি ব্লু লেক, যার নীলাভ আভা তৈরি হয় হ্রদের নিচে থাকা শৈবাল ও হিমবাহের মাটির যৌথ প্রতিক্রিয়ায়। প্রায় 20 সেন্টিমিটার পুরো তুষারে ঢেকে গেছে চারপাশের পথ। এমন মনোরম দৃশ্য দেখতে ভিড় জমিয়েছেন পর্যটক আর স্থানীয়রা। কেউ ছবি তুলছেন, কেউ বা হাঁটছেন বরফের পথ ধরে। শীতের আগমনী বার্তা নিয়ে যখন সাদা তুষারে ঢেকে যাচ্ছে পাহাড়, তখনও রং হারায়নি শরতের শেষ লার্চ পাতা। সেই সোনালী রঙের ছোঁয়াতেই আরো উজ্জ্বল হয়ে উঠেছে হ্রদের নীল জলে প্রতিফলিত দৃশ্য। প্রকৃতির এমন রঙের মেলবন্ধন ধারণে ব্যস্ত আগত সবাই। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অবশেষে চীনা পণ্যে 10% শুল্ক কমানোর ঘোষণা ট্রাম্পের। শীর্ষ সঙ্গে বৈঠক ফলপ্রসূ হওয়ার দাবি। ইউক্রেন যুদ্ধ বন্ধে একসঙ্গে কাজ করবে দুই দেশ। এবার গ্রিন কার্ডধারীদের উপর ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির খড়গ। বাংলাদেশি সহ প্রায় 45,000 অভিবাসীকে বহিষ্কারের নোটিশ, কাজের অনুমোদনও বাতিল। এবং যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে 109, বেশিরভাগই শিশু। বিশ্বজুড়ে নিন্দা। ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে রেড ক্রসের সাক্ষাতে তেল আবিবের নিষেধাজ্ঞা। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ অর্চিতা। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।